প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বিক্ষোভ করেছে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে হত্যার হুমকি দিছে একজন ইসলামী স্কলার। তিনি বর্তমান জামাতের একজন সক্রিয় সদস্য এবং তার অতীত পরিচয় তিনি খেলাফত মজলিসের একজন সদস্য ছিলেন। নির্বাচনের প্রাককালে এসে তিনি জামাত ইসলামী যোগ দেন সম্ভবত 17 তারিখে জানুয়ারির। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে নাকি একটা ষড়যন্ত্র বা হামলা বা উনার উপরে নাকি যে কোন ধরনের একটা হামলা হতে পারতো, এটা নাকি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এটাকে একদম ডিসপাল্টার করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী তারেক জিয়ার ভারত সফরকে কেন্দ্র করে এবার বাংলাদেশে শুরু হয়েছে এক ধ্বংসলীলা। ইতিমধ্যে কিন্তু জামাত এবং এনসিপি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তারেক রহমানকে, যদি সে ভারতে যায় তাহলে তাকে আর দেশে ঢুকতে দেওয়া হবে না এবং তার গাড়ি বহরে হামলা করা হবে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার সাথে সাথেই তার বিচার কার্যক্রম করতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কার্যক্রম করা না পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক জিয়া কোনোভাবেই ভারত সফরে যেতে পারবে না। এবার তারেক জিয়াকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির এবং এনসিপির মহাপরিচালক নাহিদ ইসলাম। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতি যদি পরিবর্তন করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। তবে নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়িতে কি কারেন্ট থাকে না? নাই। যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা যারা এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হওয়ার ছিল, আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন, জুলাই যোদ্ধা যারা বন্ধুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, তারা বসে রয়েছেন। এখানে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, এসেছেন। আপনারা ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানে, আপনাদের ভূমিকার কারণে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সফল হয়েছিল। আমাদের জাতিগত সমস্যা হলো বিদেশিরা কোনো কিছু না বললে আমরা সেটা বিশ্বাস করি না। কিন্তু এবার শুধু বিদেশিরা নয়, এবার খোদ জাতিসংঘ বলছে যে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা সেল গঠন করার চেষ্টা করছে। জাতিসংঘের মতো প্রতিষ্ঠান সরাসরি না বললেও আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে বাংলাদেশের ভেতরে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS নিজেদের নেটওয়ার্ক বিস্তারের সুযোগ অনেক আগে থেকেই খুঁজছে এবং বিস্তার করেও ফেলেছে। আপনারা এটাও ভুলে যাবেন না যে 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থান এবং পরবর্তী ক্ষমতার পালাবদলে জাতিসংঘের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেনাবাহিনীকে নিষ্ক্রিয় থেকে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে ভলকার তুর্কি করেছে, সেটা তো অজানা কারণ নয়। সেই পালাবদলের পর ক্ষমতায় আসা ইউনূস সরকার এমন অনেক জঙ্গি এবং উগ্রবাদী ব্যক্তিকে মুক্তি পাওয়ার সুযোগ করে দিয়েছে যাদের বিরুদ্ধে আগের সরকারের সময় সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলা হয়েছিল, শাস্তি হয়েছিল। বাংলাদেশের মিডিয়া একই সময়ে আরেকটি অদ্ভুত শব্দ আবিষ্কার করেছিল, আপনাদের মনে থাকার কথা,
তৌহিদি জনতা। কখনো তাদের বলা হয়েছে মব, কখনো প্রেসার গ্রুপ। ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও তৌহিদি জনতা শব্দটি ব্যবহার করে তাদের কর্মকাণ্ড নিয়ে সতর্ক করেছিলেন। এবার জাতিসংঘ বলছে AQIS বাংলাদেশে সেল তৈরির চেষ্টা করছে। তাই প্রশ্নটা খুব স্বাভাবিক, এতদিন যে তৌহিদি জনতা, মব আর প্রেসার গ্রুপের কথা শুনেছি, তাদের আড়ালে আসলে কারা সংগঠিত হয়েছে? আসুন সেই প্রশ্নটি আজ করা যাক। এবার শুধু বিদেশি মিডিয়া নয়, এবার খোদ জাতিসংঘ বলছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের সেল গঠনের চেষ্টা করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের 38তম প্রতিবেদনের ভাষা আরও তাৎপর্যপূর্ণ। AQIS এখন বড় বাহিনী বানিয়ে প্রকাশ্যে পতাকা ওড়ানোর বদলে ছোট ছোট বিচ্ছিন্ন সেল, লজিস্টিক নেটওয়ার্ক এবং অর্থায়নের কাঠামো তৈরি করছে। প্রতিবেদনে 2025 সালের নভেম্বরে দিল্লির লাল কেল্লার কাছে হামলাকে AQIS এর সঙ্গে যুক্ত করে তারপরই বলা হয়েছে বাংলাদেশকে কাজে লাগিয়ে সেল তৈরির চেষ্টা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমি তাই আজ প্রশ্ন করছি, জাতিসংঘ কথিত এই আল কায়দা আর বাংলাদেশে গত 2 বছর ধরে আমরা যাদেরকে তৌহিদি জনতা নামে চিনলাম, তারা কি একই? না, জাতিসংঘ এমন কোনো কথা বলেনি। আমিও প্রমাণ ছাড়া বলছি না যে তৌহিদি জনতা নামে রাস্তায় নামা প্রত্যেক মানুষ আল কায়দার সদস্য, কিন্তু প্রশ্নটা এখানেই শেষ হয়ে যায় না, বরং এখান থেকে শুরু হয়। কারণ AQIS যদি বাংলাদেশে সেল বানাতে চায়, তাহলে তারা মানুষ কোথা থেকে নেবে? কোন সামাজিক পরিবেশ থেকে নেবে? কোন মতাদর্শিক ক্ষেত্র থেকে নেবে? যে তরুণ মনে করে মাজার ভাঙা জায়েজ, বাউলকে গান গাইতে দেওয়া যাবে না, নারীর সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে হবে, নারীর ফুটবল খেলা বন্ধ করতে হবে, ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই আদালতের বদলে মবে বিচার করতে হবে, মৃত মানুষকে কবর থেকে তুলে আগুনে পোড়ানো যাবে, সংখ্যালঘু মানুষকে বা সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে গুজব ছড়িয়ে হত্যা করা যাবে, গলা কাটা যাবে, পুড়িয়ে ফেলা যাবে, এই মানসিকতার মানুষ কি AQIS এর জন্য সম্ভাব্য রিক্রুটিং পুল নয়? এই প্রশ্নের উত্তর আমাদের দিতেই হবে। 2024 সালের 5ই আগস্টের পর আমরা বাংলাদেশে হঠাৎ একটি নতুন রাজনৈতিক প্রাণীর আবির্ভাব দেখলাম। তারা কারা? তারা তৌহিদি জনতা। এর আগেও ছিল, আমরা রসরাজের ঘটনাতে জানি, কিন্তু 2024 সালের আগস্টের পরে এই তৌহিদি জনতাই যেন এমন ক্ষমতায়ন হয়ে গেল তাদেরকে, তারাই আসলে ইউনূসকে যে ক্ষমতায় বসিয়েছে, শেখ হাসিনাকে যে ক্ষমতাচ্যুত করেছে, এটাই তাদের জোশ। আশ্চর্য প্রাণী তারা। এর সভাপতিকে কেউ তা জানে না, সাধারণ সম্পাদককে কেউ তা জানে না, কার্যালয় কোথায় কেউ জানে না, সদস্য সংখ্যা কত তাও কেউ জানে না। কিন্তু তারা চাইলে মাজারে হামলা করতে পারে, ঔরস বন্ধ করতে পারে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে পারে, কাউকে ধর্মদ্রোহী ঘোষণা করতে পারে, বাউলদের উপর হামলা করতে পারে, ডেইলি স্টার জ্বালিয়ে দিতে পারে, প্রথম আলো জ্বালিয়ে দিতে পারে, ছায়ানটে হামলা করতে পারে, উদীচিতে হামলা করতে পারে। কখনো প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করে, কখনো তাদের দাবি মেনে অনুষ্ঠান বন্ধ করে দেয়, কখনো ক্ষমতাসীনদের মুখ থেকেই শোনা যায় এরা নাকি একটি প্রেসার গ্রুপ। ইউনূসের প্রোপাগান্ডা সচিব তাদেরকে নাম দিয়েছিল প্রেসার গ্রুপ, আর সর্বত্রভাবে জনগণের সামনে তাদেরকে মব হিসাবে প্রতিষ্ঠা করা হয়। প্রশ্ন হলো, প্রেসার গ্রুপের হাতে আগুন আসে কোথা থেকে? আগুন কেন থাকে? প্রেসার গ্রুপের হাতে লাঠি কেন থাকে? অস্ত্র কেন থাকে? প্রেসার গ্রুপ মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে দেয় কেন? বাগেরহাট, বরগুনা, নোয়াখালী, দিনাজপুর সহ বিভিন্ন এলাকায় মাজারে হামলার ঘটনায় তৌহিদি জনতা পরিচয় সামনে এসেছে। 2025 সালের মার্চে বরগুনার আমতলীতে নিজেদের তৌহিদি জনতার সদস্য হিসাবে পরিচয় দেওয়া একটি দল একটি মাজারে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয়। এটি কোনো কাল্পনিক রাজনৈতিক বয়ান নয়, প্রকাশ্য ঘটনা। তারপর রাজবাড়ির নুরাল পাগলার ঘটনাটা দেখুন একবার। 5ই সেপ্টেম্বর 2025 একটি মব নুরাল পাগলার দরবারে হামলা করলো, তার কবর ভাঙলো, মৃতদেহ কবর থেকে টেনে বের করলো। তারপর ঢাকা খুলনা মহাসড়কের কাছে সেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হলো। সংঘর্ষে 50-এর বেশি মানুষ আহত হলো, পুলিশের সদস্য আহত হলো এবং পরে নুরাল পাগলার একজন অনুসারী মারা গেল। এই ঘটনায় হাজার হাজার অজ্ঞাত মানুষের বিরুদ্ধে
মামলা হয়েছে। একবার ভাবুন, আপনি একজন মানুষ মারা গেছেন, আপনি তার বিশ্বাস পছন্দ করেন না, তার মাজার পছন্দ করেন না, তার অনুসারীদের আচার পছন্দ করেন না। বাংলাদেশের সংবিধান আছে, দণ্ডবিধি আছে, পুলিশ আছে, আদালত আছে, কিন্তু আপনি কি করলেন? কবর খুঁড়ে মৃতদেহ বের করে পুড়িয়ে দিলেন। এর নাম যদি ধর্মীয় উগ্রবাদ না হয়, তবে ধর্মীয় উগ্রবাদ আর কাকে বলে? আর সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।